বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে এখন ক্যাপিটাল বাজেটের চতুর্থ ক্লাস নিয়ে হাজির হচ্ছি। ইতিমধ্যে 3টা ক্লাস আমি শেষ করেছি, এখন চতুর্থ ক্লাস শুরু করব। চতুর্থ ক্লাস শুরু করার আগে আমি আপনাদেরকে আমাকে খুঁজে পাওয়ার জন্য বা কিভাবে আপনারা আমার ক্লাসগুলো করবেন সেটা জানার জন্য একটু করে বলে দিচ্ছি। আপনারা ইউটিউবে গিয়ে এই কমার্স একাডেমি বা জীবন স্যার, সরাসরি জীবন স্যার লেখেন, এটাই বেস্ট হবে। এটাই জীবন স্যার লিখে চার্জ দিলেন, জীবন চার্জ ঠিক আছে, যে চার্জ দিলে আমার ক্লাসগুলো চলে আসবে। আমার পিকচার সহ আপনারা দেখবেন এগুলো সব আমার ক্লাস। এটা হচ্ছে ক্যাপিটাল বাজেটের 3 নম্বর ক্লাস, লেকচার 3। এখন আমি লেকচার 4 শুরু করতেছি। এই ক্লাসগুলো থেকে গিয়ে এই আমার চ্যানেল নাম কমার্স একাডেমি। কমার্স একাডেমিতে ক্লিক করে চ্যানেলে ঢুকতে হবে। এই চ্যানেলে ঢুকে যে ভিডিও আছে, হোম ভিডিও প্লেলিস্ট, এই প্লেলিস্টে আসতে হবে। প্লেলিস্টে এসে আমার ক্লাসগুলো আপনারা উপভোগ করতে পারবেন। ইতিমধ্যে আমি বেশ কিছু ক্লাস করেছি। এই যে ক্যাপিটাল বাজেট যেটা চলতেছে, ক্যাপিটাল বাজেটের এই প্লেলিস্টে, এটা এখানে সবগুলো ক্যাপিটাল বাজেটের ক্লাস হবে। 3টা হয়েছে, আজকে এখন 4টা হবে। তারপর এখানে ক্যাশ ফ্লোর ক্লাস, স্টেটমেন্টের ক্লাস আছে, এটা হচ্ছে ডিগ্রির বা অনার্সের সেকেন্ডে। এটা জার্নাল এন্ট্রিস একটা লেকচার আছে, আর এটা কস্টশিট পুরো অধ্যায়। এটা বিজনেস স্ট্যাটিস্টিক্স একটা অধ্যায় পুরো আছে, অপারেটিং বা সার্ভিস কস্টিং কস্টশিটের একটা অধ্যায় পুরো আছে, ফ্লেক্সিবল বাজেট এটা পুরো অধ্যায় আছে। বেশ কয়েকটা অধ্যায় আমি করেছি। আমি ক্যাপিটাল বাজেট শুরু করেছি, ক্যাপিটাল বাজেটটা শেষ করব। এখন চতুর্থ ক্লাস আমি শুরু করতেছি। অবশ্যই আপনারা আমার সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেল কমার্স একাডেমি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য এই যে বেলটা কি করে দিবেন, এই সাবস্ক্রাইব সবার সময় এটা বেল বাটনটা নোটিফিকেশন দিয়ে দিবেন। তাহলে এইভাবে আমাকে আমার চ্যানেল খুঁজে পাবেন, বা আমার না ইউটিউবে জীবন স্যার লিখলেও পাবেন, গুগল লিখলেও পাবেন, ফেসবুকে লিখলেও পাবেন, পিন্টারেস্টে লিখলেও পাবেন। যেখানে লেখেন না কেন জীবন স্যার লিখলে আমার খুঁজে পাওয়া যাবে। ওখান থেকে এসে আমার ইউটিউবে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করবেন। নিজে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের বলবেন, যাতে প্রত্যেকে ক্লাসের সাথে যুক্ত থাকে। সেই জন্য অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধব সবাইকে বলবেন যাতে আমার চ্যানেল সংযুক্ত থাকার জন্য এবং সাবস্ক্রাইবের জন্য এবং ক্লাসগুলো জয়েন করার জন্য। তাহলে আমি কথা না বাড়িয়ে আমার চতুর্থ ক্লাসে চলে যাচ্ছি। ফ্লেক্সিবল বাজেট, এই ক্যাপিটাল বাজেটিং, ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স, মূলধন বাজেটিং কৌশলের এটা চতুর্থ নম্বর লেকচার। আমি 3টা লেকচার ইতিমধ্যে শেষ করেছি, চতুর্থ লেকচার আমি শুরু করতেছি। 3টা লেকচারে আমি যেতে যেতে আপনাদের সঙ্গে বলতেছি, যেতে যেতে প্রথম ক্লাসে আমি ক্যাপিটাল বাজেটের এই চারটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি, এটা জানবেন, এটা দেখবেন। লেকচার 1 আছে, অঙ্কের খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এটা সম্পর্কে আলোচনা করেছি আমি। দ্বিতীয় ক্লাসে ওই একই ক্লাসে আবার আমি এই বিনিয়োগ পরিশোধকাল, পেব্যাক পিরিয়ড, এই যে পেব্যাক পিরিয়ড সম্পর্কে, আয় যদি স্থির থাকে এটা সম্পর্কে নিয়ে আলোচনা করেছি, দেখবেন। এবং অঙ্ক এটা আলোচনা করেছি, এক্সাম্পল 1 আলোচনা করেছি, সাথে সাথে এক্সাম্পল 2 আলোচনা করেছি, এটা আলোচনা করেছি প্রথম লেকচারে। দ্বিতীয় লেকচারে পিবিপি বা পেব্যাক পিরিয়ড যদি অর্থের আন্তঃপ্রবাহ স্থির না থাকে, ইফ ক্যাশ ফ্লো ইজ নট ইউনিফর্ম বা মিক্সড, এটা সম্পর্কে আলোচনা করেছি, সূত্র এটা আলোচনা করেছি। পাশাপাশি আমি অঙ্ক আলোচনা করেছি। কোন অঙ্কটা? এই অঙ্কটা নিয়ে আলোচনা করেছি, এক্সাম্পল 3, এটা দেখবেন, এটা কিভাবে করেছি বিস্তারিত আলোচনা করেছি, এটা শুনবেন। এটা যদি আয় সমান হয় এটা নিয়ে আলোচনা করেছি। এরপর আজকে আমি তৃতীয় ক্লাসে এই এক্সাম্পল 4 এটা নিয়ে আলোচনা করেছি, যেটা লেকচার 1 এবং লেকচার 2 সংমিশ্রণে একটি ক্লাস, এক্সাম্পল 4 এটা নিয়ে আলোচনা করেছি বিস্তারিত। আপনারা দেখবেন অঙ্কটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার সময় প্রায় সময় এটা হবে। এরপর এই অঙ্কটা আজকে যেটা আমি লেকচার 3 তে আলোচনা করছি, এগুলো যেটা যাচ্ছে। এরপরে আমি লেকচার এখন যেটা যাবো সেটা হচ্ছে লেকচার 4। লেকচার 4 এ মূলত আমি বেশ এই লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এই 3টা লেকচারের সংমিশ্রণে 3টা ছোট ছোট অঙ্ক বা বি পার্টের অঙ্ক নিয়ে আলোচনা করবো। আপনারা আশা করি আমার অঙ্কটা দেখবেন, বুঝবেন এবং সাথে সাথে করে ফেলবেন। আমি এই অঙ্কগুলো কমার্স পাবলিকেশন বই থেকেই সংগ্রহ করেছি। এটা কমার্স পাবলিকেশন বই থেকে স্ক্যানিং করে পিডিএফ ফাইল আকারে রেখেছি, ওইখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি। বি পার্ট, সি পার্ট, এখানে একটা জিনিস, এখানে এই পেজটা আমি একটু দেখিয়ে দিই, আপনার 1 নম্বর লেকচারের জন্য খুবই উপযোগী হবে। এই যে সিএফবি, বিভিন্ন বিকল্প বিষয়ের নাম, এই জিনিসটা ক্যাপিটাল বাজেটিং এর এই যে অঙ্ক করার ক্ষেত্রে প্রথম নিশ্চিত হবে যে বিভিন্ন বছরের কত ক্যাশ ফ্লোটি, সিএফবিটি, ইবিটি, ইএটি, সিএফএটি কোনটি দেওয়া আছে। মানে ক্যাপিটাল বাজেটিং অঙ্ক করার ক্ষেত্রে
প্রথমে নিশ্চিত হবে যে বিভিন্ন বছরের প্রদত্ত ক্যাশ ফ্লোটি, যে ক্যাশ ফ্লো দেওয়া থাকে সেটা কি সিএফবিটি না ইবিটি না ইএটি না সিএফবিটি, এর মধ্যে কোনটি দেওয়া আছে। নিচের ভাষাগুলো থেকে যে কোনো একটি প্রশ্ন দেওয়া থাকলে হেডলাইন এটি সংশ্লিষ্ট বিষয় ধরে নিতে হবে। এই যে সিএফবিটির কি কি নাম হতে পারে এই সংক্রান্ত নিয়মগুলো, কারণ অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কি সিএফএটি না সিবিটি, সিএফবিটি না ইবিটি না ইএটি, তারপর ইবিটি, ইএফবিটি, এনপিবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, এর অন্যান্য শব্দ কি কি আছে এগুলো ভালো করে জানবেন। ইএটি, আর্নিং আফটার ট্যাক্স অথবা ডেপ্রিসিয়েশন অ্যান্ড ইনকাম ট্যাক্স, এটা ভিন্ন ভিন্ন শব্দ কি কি আছে এটা দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, এগুলো শিখে রাখতে হবে। সিএফএটি, সিএফএটি বা এনসিবি বা এনসিবি ক্যাশ ফ্লো নেট ক্যাশ বেনিফিট, এটার বিকল্প কি নামগুলো আছে এগুলো, এটা এনসিবিও বলা হয় কি কি এগুলো জানবেন। তাহলে এই সেটটা পয়েন্ট গেল। তারপর ইএটি এবং সিএফ ভার্সাস ইএটি বা অন্যান্য নামগুলো, এরা মানে এগুলো সবগুলোই সেলভেজ ভ্যালুর বিকল্প নাম। রিটার্ন আউট ভ্যালু, বুক ভ্যালু, সেলভেজ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু, মানে আমরা যে এসবি লিখি এসবি শব্দের অর্থ সেলভেজ ভ্যালু, সেলভেজ ভ্যালুকে রিটার্ন আউট ভ্যালু বলা হয়, বুক ভ্যালু বলা হয়, সেলভেজ ভ্যালু বলা হয়, রেসিডুয়াল ভ্যালু বলা হয় হ্রাসকৃত মূল্য বা বই মূল্য বা নিঃশেষ মূল্য বা স্কুল ভ্যালু। এই কস্ট অফ ক্যাপিটালের বিকল্প নাম কি কি আছে জানবেন। এই অঙ্কের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তালিকাটা আপনারা ভালো করে এটা এখান থেকে এই সিএফবিটি, ইবিটি, ইএটি, সিএফএটি বা এনসিবির বিকল্প নামগুলো ভালো করে জানবেন, শিখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আচ্ছা, তাহলে আমি এখন এই অঙ্কের লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এর তিনটা অঙ্কে যে আমি তিনটা ক্লাস নিয়েছি, চতুর্থ লেকচারে আমি এটা নিয়ে বি পার্টের ছোট ছোট কয়েকটা অঙ্ক আলোচনা করতেছি। এগুলো আপনারা দেখলেই আমার লেকচার যারা 1, 2, 3 দেখেছে বা অঙ্ক করবে সাথে সাথে এটা কোনো বিষয় না, তারপর আমি একটা করতেছি আর কি সাহসের জন্য, আপনাদের সহযোগিতার জন্য। প্রবলেম 1 নিয়ে আলোচনা করতেছি, এটা বি পার্টের এই অঙ্ক হবে, এটা পুরনো বই সেই জন্য এখানে বি লেগে নাই, এটা বি পার্টের অঙ্ক। দেখেন, ইউসুফ কোম্পানি estimates that it can save 28,000 per year in cash operating cost for next 5 years. ইউসুফ কোম্পানি পরবর্তী 5 বছর পর্যন্ত প্রত্যেক বছর কত টাকা আয় সেভ করে? 28,000 টাকা, মানে প্রতি বছর 28,000 টাকা ধরে নেট ইনকাম হয়। ইফ বাই এ মেশিন, যদি সে একটি মেশিন ক্রয় করে, একটা কস্ট 1,10,000 টাকা দিয়ে একটা মেশিন কিনবে, নো রেসিডুয়াল ভ্যালু, কোনো ভগ্নাবশেষ মূল্য থাকবে না, ইজ এক্সপেক্টেড, ডিটারমিন দ্য পেব্যাক পিরিয়ড, পেব্যাক বিনিয়োগ পরিশোধকাল নির্ণয় করে। তাহলে আমরা এই কোয়েশ্চেন পড়ে বুঝতে পারতেছি যে কি সে এই ইউসুফ কোম্পানি 5 বছর এই 28,000 টাকা ধরে সেভ করবে, তার এটাই হবে সিএফএটি হবে বা এনসিবি হবে 28,000 টাকা। এবং সে 1,10,000 টাকা দিয়ে একটি মেশিন কিনবে, 1,10,000 টাকা বিনিয়োগ করে 28,000 টাকা 5 বছর করে আসবে, মানে আয় প্রতি বছরের সমান। এখন বলা হচ্ছে পেব্যাক পিরিয়ডটা কত হবে সেটা নির্ণয় করা। তাহলে পেব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য আমাদের এখানে ট্যাক্সের কোনো কথা নাই, কিচ্ছু নাই। তাহলে ধরে নিতে হবে এই 28,000 টাকাটাই হচ্ছে দেখি আমাদের সিএফ এটি অথবা এনসিবি, এনসিবিও বলা যায় সিএফ এটি বলা যায়, এই 28,000 টাকাটা। তাহলে বিনিয়োগ কত, এনসিবি কত, 1,10,000। তাহলে পিবিপি বের করা, আয় যদি প্রতি বছর সমান হয়, পিবিপি বের করার সূত্র হচ্ছে এনসিবি কে এনসিবি দিয়ে ভাগ। তাহলে এনসিবি হচ্ছে 1,10,000 টাকা, এনসিবি হচ্ছে 28,000 টাকা। 1,10,000 কে 28,000 দিয়ে ভাগ করলে তাহলে 3.93 ইয়ার্স, এই হচ্ছে উত্তর। ইজি একটা এক্সাম্পল। তাহলে এটা বোঝা গেল। আর এদিকে বর্ণনা দিয়েছে এনসিবি মানে নেট ক্যাশ আউটলে, তার মানে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল, আর এনসিবি মানে নেট ক্যাশ বেনিফিট, এটা সিএফএটিও বলা হয় এটাকে। এরপর প্রবলেম 2, প্রবলেম 2 তে কি আছে আমরা দেখি। ইউসুফ কোম্পানি এস্টিমেট দ্যাট ইট ক্যান সেভ, তাহলে আবার দেখেন ইউসুফ কোম্পানি এস্টিমেট দ্যাট ইট ক্যান সেভ 28,000 a year in cash operating cost of next 10 years, পরবর্তী 10 বছর পর্যন্ত 28,000 টাকা করে ইউসুফ কোম্পানি কি করতে পারবে? সেভ করতে পারবে, মানে এটাই হবে 28,000 টাকা। ইফ দ্যাট বাই এ মেশিন অফ কস্ট অফ টাকা 1,10,000, মেশিনটা কত টাকা দিয়ে কিনবে? সেম অঙ্কটাই 1,10,000 টাকা দিয়ে কিনবে মেশিনটা। নো রেসিডুয়াল ভ্যালু, কোনো ভগ্নাবশেষ থাকবে না, আশা করা যাচ্ছে না। এজিম দ্যাট ইনকাম ট্যাক্স রেট ইজ 30%, ধরে নাও ইনকাম ট্যাক্স হচ্ছে কত? 30% অফ ট্যাক্সেবল ইনকাম, মানে এই যে 28,000 টাকার উপর ট্যাক্স দিবে কত পার্সেন্ট? 30%। কম্পিউট দ্য পেব্যাক পিরিয়ড অফ এন্ড সারপ্লাস লাইফ, পেব্যাক পিরিয়ড বের করো, পাশাপাশি সারপ্লাস উদ্বৃত্ত লাইফ কত বছর উদ্বৃত্ত থাকে সেটা বের করো। আমরা আগে পেব্যাক পিরিয়ড সম্পর্কে আলোচনা করি, তারপর সারপ্লাস লাইফ অঙ্ক করার সময় সেটা বুঝিয়ে দিই, মানে উদ্বৃত্ত কত লাইফ আসবে। তাহলে এই কোয়েশ্চেনের মধ্যে এর আগের অঙ্কের মধ্যে আমাদের কোনো সেলভেজ ভ্যালু ছিল না, সরাসরি কোনো ট্যাক্সের খাতই ছিল না এই অঙ্কের মধ্যে, জাস্ট 28,000 টাকা ইনকাম ছিল, 1,10,000 টাকা বিনিয়োগ করেছে, এটা দিয়ে ইয়ার পেয়ে গেছি। তো
তবে এই অঙ্কের মধ্যে সেম কোয়েশ্চেন, এটা 10 ইয়ার্স 28,000 টাকা করে সেভ হয়। তবে এখানে মেশিন কিনেছে 1,10,000, এটা ঠিক আছে, রেসিডুয়াল বিল থাকবে না। তবে ধরে নিতে হবে ট্যাক্স রেট কত পার্সেন্ট, 30% ট্যাক্স দিতে হবে নেট ইনকামের উপর। তাহলে এটা ধরে নিতে হবে শুরুতে রিটেন সিএফবিটি বা ইবিটি, আর্নিং বিফোর রিটার্নস এন্ড ট্যাক্সেস। এখন পেব্যাক পিরিয়ড বের করতে হবে, পাশাপাশি সারপ্লাস লাইফ বা উদ্বৃত্ত বা বেশি কত বছর বেশি আছে সেটা বের করতে হবে। তাহলে এটা করার জন্য প্রথম আমার ডেপ্রিসিয়েশন বের করতে হবে। আর ডেপ্রিসিয়েশন বের করার সূত্র আমরা ইতিমধ্যে শিখেছি, কস্ট থেকে সেলফ ভ্যালু বা লাইফ দিয়ে ভাগ, অ্যাসেট লাইফ দিয়ে ভাগ। তাহলে কস্ট হচ্ছে 1,10,000, আমরা অঙ্কের মধ্যে দেখেছি 1,10,000 টাকা কিনে দাম, মেশিনের কিনে দাম। সেলভেজ ভ্যালু হচ্ছে 0, নো রেসিডুয়াল ভ্যালু কোনো ছিল না, তাহলে সেলভেজ ভ্যালু 0। অ্যাসেট লাইফ হচ্ছে কত বছর, 10 ইয়ার্স। তাহলে ভাগ করলে কত, 11,000 টাকা ডেপ্রিসিয়েশন বের হয়ে গেল। এই 11,000 টাকা বের করার পরে এখন আমরা কি করতেছি, এটা তালিকা আকারে করতে এভাবেও করা যায়, অথবা আমরা অঙ্কের মধ্যে যে আজকে যে অঙ্ক মানে লেকচার 3 বা লেকচার 2 তে যেভাবে করেছিলাম, একটা থেকে একটা বি করে করে করা যায়, নিচের দিকে দিয়ে করা যায়। তাহলে এখন যেটা দিয়েছে কিভাবে করা, ইয়ার 1 থেকে 10 বছর, সিএফবিটি কত 28, 1 থেকে 10 মানে প্রত্যেক 10 বছর পর্যন্ত, আইটা কত 28, তাহলে 1 থেকে 10 বছর পর্যন্ত সিএফবিটি বা ইবিটি আপনার 28,000 টাকা। আর ডেপ্রিসিয়েশন কত, 10,000, 11,000 এখানে বের করছি আমরা, ডেপ্রিসিয়েশন এখানে 11,000 দেখা দিতে হবে, মাউসে দেখাচ্ছি। 28 থেকে 11 বাদ দিলে 17,000 টাকা বের হচ্ছে ইবিটি। আর এই 17,000 টাকার উপর ট্যাক্স বের করতে হবে কত, 30%। 17,000 টাকার উপর কত, 30%। 17,000 আর 30%, 3,17,51। ক্যালকুলেটর দিয়ে বের করতে পারেন, অনলাইন ক্যালকুলেটর দিয়ে। সতেরো হাজার না কত ছিল সেটা একটু দেখিনি আমি, টাকা হচ্ছে কত, ইবিটি হচ্ছে 17,000, 17,000 কত পার্সেন্ট, 30%। 17,000 30%, 17,000 ইন্টু 30%, তাহলে কত, 5,100 টাকা। তাহলে কত আসতেছে, 5,100 টাকা। 5,100, 17,000 থেকে 5,100 বাদ দিলে 11,900 টাকা ইএটি বের হয়ে গেল। 11,900, 11,900 ইএটির সাথে আবার কি করতে হবে, ডেপ্রিসিয়েশন 11,000 যোগ করতে হবে। তাহলে 11,900 প্লাস 11,000, 22,900 টাকা বের হয়ে গেল। তাহলে এটা বের হওয়ার পরে আমরা সিএফএটি পেয়ে গেলাম বা এনসিবি পেয়ে গেলাম। সিএফএটি যে কথা, এনসিবিও একই কথা, মাউসে দেখাচ্ছি। এবং পিবিবি হচ্ছে কি, এনসিইউ কে এনসিবি কে। এবার তাহলে এনসিইউ বিনিয়োগ হচ্ছে 1,10,000 টাকা, এটা বসে দিলাম, মানে এখানে এনসিবি বের করলাম কত, 22,900 টাকা। এই 22,900 কেমন হয়েছে, ইএটির সাথে অবশ্যই ডেপ্রিসিয়েশন 11,000 এটা যোগ করলে এটাই হবে, মনে রাখতে হবে ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ। তাহলে এটাতে এটা বাদ দিয়ে কত আসছে, 4.80 ইয়ার্স। তাহলে এই গেল 4.80 বছরে তার প্রকল্পের টাকাটা, মানে তার 1,10,000 টাকাটা ফেরত চলে আসবে। কিন্তু লাইফ কত ছিল সেটা, 28,000 টাকা কত বছর ধরে পাচ্ছে, 10 বছর ধরে পাচ্ছে। এই 10 থেকে 4.80 বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে সারপ্লাস লাইফ। এই সারপ্লাস লাইফ, প্রজেক্ট লাইফ মাইনাস পিবিপি। সারপ্লাস লাইফ বের করার সূত্র হচ্ছে, প্রজেক্ট লাইফ থেকে কি বাদ দিতে হবে, পিবিপি বাদ দিতে হবে। তাহলে প্রজেক্ট লাইফ হচ্ছে 10 ইয়ার্স, পিবিপি লাইফ হচ্ছে 4.80, তাহলে 5.2 হচ্ছে সারপ্লাস লাইফ। এটা বের হয়ে গেল। তাহলে সারপ্লাস লাইফ বুঝতে আমরা কি বুঝবো, সারপ্লাস লাইফ মানে হচ্ছে প্রজেক্ট লাইফ থেকে বিবিপির মান বাদ দিলে যেটা বিগফল বের হবে সেটাকে বলা হবে কি, সারপ্লাস লাইফ বা উদ্বৃত্ত জীবনকাল। এগুলো সেকেন্ড এক্সাম্পল। তাহলে এই কাজটা, এই তালিকাটা আমরা যেটা এটা টেবল ফর দ্য ক্যালকুলেশন অফ সিএফএটি এটা করলাম, এটা এভাবেও করতে পারি, অথবা আমরা এই লেকচার 2 আমি বই নিয়ে যাচ্ছি, লেকচার 2 তে দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এইটার মতো করতে পারি, এস্টিমেটেড অফ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এটার সাথে এটার মতো করে ফেলতে পারবেন, ওখানে যেরকম করা আছে বা এটার মতো আপনারা করে ফেলতে পারবেন কাজটা। হ্যাঁ, তাহলে এইভাবেই করা যায়, বা টেবল আকারে এইভাবে 1 থেকে 10 বছর দিয়ে টেবল আকারে, এই যে এখানে আজকে তৃতীয় লেকচারও করেছি, এভাবেও করতে পারবেন। অথবা এই কাজটা এক লাইন দিয়ে, এই লাইনটা যেমন এই যে 29,000 টাকাটা, এই 29,000 টাকা এই লাইন, এই নিয়মটাই শুধু একটা লাইন দিয়ে এগরটাকে একটা লাইনে করে দিয়েছে প্রবলেম নম্বর 2টা। তাহলে আমি দেখাই দিলাম দুইটা থেকে যে কোনো একটা করলে হবে। এবার যাই আমরা আরেকটা অঙ্ক আছে, তৃতীয় নম্বর অঙ্ক, প্রবলেম 3। এখন এটা নিয়ে আলোচনা করি। তাহলে এমআইএস কোম্পানি
লিমিটেড প্ল্যানস টু বাই এ মেশিন। এমআইএস কোম্পানি লিমিটেড প্ল্যান করছে যে একটি মেশিন কিনবে, হুইচ কস্ট টাকা 4 লাখ, যাটার কিনা দাম হচ্ছে কত 4 লক্ষ টাকা। দ্য এস্টিমেটেড সেলভেজ ভ্যালু ইজ 0, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে কত 0। ট্যাক্স রেট ইজ 50%, করের হার কত পার্সেন্ট 50%। দ্য কোম্পানি ইউজেস স্টেট লাইন ডেপ্রিসিয়েশন, কোম্পানি স্টেট লাইন ডেপ্রিসিয়েশন মানে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। স্টেট লাইন ডেপ্রিসিয়েশন হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে কোম্পানি অবচয় হিসাবভুক্ত করে বা ব্যবহার করে। অ্যান্ড প্রপোজড প্রজেক্ট লাইফ ইচ ইয়ার ক্যাশ ফ্লোজ বিফোর ট্যাক্স, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স এখানে দেখা যায় ইচ ইয়ার ক্যাশ ফ্লো, সিএফ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, এটা সিএফবিটি লেকচার 1 থেকে দেখবেন বলা করে সিএফবিটি কিভাবে বের হয়। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স মানে এটার সঙ্গে বলা হয় সিএফবিটি। হ্যাঁ, ইয়ার সিএফবিটি, এখানে সিএফবিটি এখানে লিখে দিন। প্রথম বছরে কত 1 লক্ষ, দ্বিতীয় বছরে 1 লক্ষ, তৃতীয় বছরে 1,50,000, চতুর্থ বছরে 1,50,000, পঞ্চম বছরে 2,50,000। তাহলে আয় ভিন্ন ভিন্ন। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য পেব্যাক পিরিয়ড, তোমাকে কি বলতে বলা হচ্ছে পেব্যাক পিরিয়ড বের করতে বলা হচ্ছে। তাহলে এখানে আয় যেহেতু ভিন্ন ভিন্ন, তাহলে আমাদের ভিন্ন ভিন্ন আয় প্রয়োগ করতে হবে। এটা লেকচার 2 তেও ছিল, লেকচার 3 তেও ছিল। আবার এটা মানে এক কাজটা দুইবার করে করা যাচ্ছে। তাহলে এটা করার জন্য আমাদের টেবল করতে হবে। প্রতিষ্ঠানের নাম দিল এমআইএস কোম্পানি লিমিটেড, প্রফিটেবিলিটি টেবল, অথবা টেবল ফর দ্য ক্যালকুলেশন অফ এই সিএফবিটি, এই টেবল ফর দ্য ক্যালকুলেশন অফ পিপিপি, এটাও লিখতে পারবেন, যেটা আমরা লেকচার 3 তে লিখেছি। এখন লেখার পরে কি লিখেছে দেখেন, ইয়ার ইয়ার 1 হতে 5 বছরগুলো এখানে বসে দিতে হবে, 1 হতে 5 বছর থেকে এখানে বসে দিলে ইয়ার। তারপর সিএফবিটি কোশ্চেনে দেওয়া আছে 1 লাখ, 1 লাখ, 1 লাখ, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, যেখানে এই কোশ্চেনে দেওয়া আছে সিএফবিটি, এই যে এগুলো ইয়ার, এটা বসে গেছে, ইয়ার গুলো বসে গেছে, সিএফবিটিটা বসে গেছে কোশ্চেনে। তাহলে এই দুটো বসে গেল। তারপর ডেপ্রিসিয়েশন বের করতে হবে, এখানে বের করছে, শুরুতেও বের করতে পারে, আমরা ইচ্ছে করলে এখানে উপরে করতে পারি, অথবা এখানে নিচে বের করছে রিকোয়ার্ড ডেপ্রিসিয়েশন পার ইয়ার, কস্ট থেকে সেলভেজ ভ্যালু বিয়োগ অ্যাসেট লাইফ দিয়ে ভাগ। তাহলে কস্ট হচ্ছে কত আমাদের অঙ্কে, আমরা দেখি কস্ট হচ্ছে 4 লক্ষ টাকা, সেলভেজ ভ্যালু 0, সেলভেজ ভ্যালু ইজ 0, 4 লাখ থেকে 0 ভাগ অ্যাসেট লাইফ হচ্ছে কত বছর 5 ইয়ার্স, যেহেতু সর্বশেষ 5 বছর, এই জন্য বললে ইয়ার যদি দেওয়া না থাকে তাহলে সর্বশেষ যত বছর আছে সেটাই, ইয়ার হচ্ছে 5 ইয়ার্স, 5 দিয়ে ভাগ। তাহলে 4 লাখ থেকে 0 ভাগ অ্যাসেট লাইফ 5 দিয়ে ভাগ করলে তাহলে 80,000 টাকা ডেপ্রিসিয়েশন হচ্ছে। এটা বের হয়ে গেল। এটা বের করার পরে এখন আমাদের এই ডেপ্রিসিয়েশন সবগুলো 80,000 80,000 80,000 বসে গেছে। হ্যাঁ, বসার পরে এখন ইবিটি বের করতে হবে। ইবিটি বের করার নিয়ম আমরা জানি, সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ, মানে সিএফবিটির মান থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে ইবিটি বের করতে হবে। এখানে 4 সমান 2 - 3, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বাদ। 1 লাখ থেকে 80,000 বাদ দিলে 20,000, 1 লাখ থেকে 80,000 বাদ দিলে 20,000, 1,50,000 থেকে 80,000 বাদ দিলে 70,000, 1,50,000 থেকে আবার কত বাদ 80,000 বাদ দিলে 70,000, 2,50,000 থেকে 80,000 বাদ দিলে 1,70,000 বের হয়ে গেল। তারপর ট্যাক্স 15%, 20,000 টাকার 50% হচ্ছে 10,000, 20,000 টাকার 50% 10,000, ক্যালকুলেটর দিয়ে আপনারা মারবেন, এগুলো আমি দেখাচ্ছি না। 70,000 টাকার 50% বা অর্ধেক 35,000, এটাও 35,000, 1,70,000 অর্ধেক হচ্ছে 85,000। এরপর ইএটি বের করে 6 নম্বর কলাম বের করতে 60 থেকে 5 বাদ, ইবিটি থেকে ট্যাক্স বাদ, এগুলো আমরাও জানি, ইতিমধ্যে শিখে ফেলছি। 20,000 থেকে 10,000 বাদ দিলে 10,000, তারপর 20,000 থেকে 10,000 বাদ দিলে তাও 10,000, 70,000 থেকে 35 বাদ দিলে 35,000, 70 থেকে 35 বাদ দিলে 35, 1,70,000 থেকে 85 বাদ দিলে 85। তাহলে ইএটি পেলাম। এখন বের করতে হবে কি সিএফএটি। সিএফএটি আমরা জানি, সিএফএটি বের করতে গেলে ইএটির সাথে ডেপ্রিসিয়েশন কি করতে হবে, কি করে ডেপ্রিসিয়েশন ইএটি দুটোর যোগফল হচ্ছে সিএফএটি। সেই জন্য 6 নম্বর প্লাস 3 নম্বর, 6 নম্বর হচ্ছে ইএটি কলাম, 3 নম্বর হচ্ছে ডেপ্রিসিয়েশন কলাম, এটা যোগ করলে 7 নম্বর কলাম সিএফএটি হচ্ছে। তাহলে আমরা দেখি 6 নম্বর ই ডেপ্রিসিয়েশন এখানে আছে 80,000, এখানে আছে 10,000, 80 সাথে 10 যোগ করলে 90,000 বের হয়ে গেল। তারপরে এখানে আছে 80,000 আর এখানে আছে 10,000, তাও 90,000। এখানে আছে 80,000, এখানে আছে 35,000, 1,15,000। এখানে 80, এখানে 35 যোগ করলে 1,15,000, 80 এখানে 85 যোগ করলে 1,65,000 বের হয়ে গেল, যেটা সিএফএটি বের হয়ে গেল। এরপর কি জানি আমরা, যদি আয় সমান না হয় আর একটা কলাম বাড়তে হবে, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। কিউমুলেটিভ কে সংক্ষেপে সি দিয়ে লেখা যায়, ফুল স্টপ। কিউমুলেটিভ ক্রমযোজিত ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এটা কলাম। ক্রমযোজিত ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করার নিয়ম হচ্ছে 80,000 90,000 প্রথম লিখতে হবে, এখানে লিখে দিলাম।
এই 90 সাথে পরবর্তী 90 যোগ, এই 90 যোগ, 90 সাথে 90 যোগ করলে 1,80,000, এই 1,80,000 সাথে আবার 1,15,000 যোগ করলে 2,95,000, আবার 2,95,000 সাথে 1,15,000 যোগ করলে 4,10,000, 4,10,000 এর সাথে 1,65,000 যোগ করলে 5,75,000। তার মানে যোগ করে দিলে 90 সাথে 90 যোগ 80, 1,80,000, 1,80,000 সাথে 15 যোগ, তাহলে হচ্ছে 2,95,000, 2,95,000 সাথে আবার 1,15,000 যোগ, 4,10,000, 4,10,000 165 যোগ করলে 5,75,000 টাকা যোগফল বের হয়ে গেল। তাহলে এইভাবে বারবার যোগ করাটা হচ্ছে কি উপর থেকে নিচের দিকে ক্রমযোজিত কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ক্রমযোজিত নগদ অন্তঃপ্রবাহ। এটা বের করার পর আমাদের কাছে সূত্র হচ্ছে পিপিপি। এটা পিপিপি আমরা জানি আই যদি অসমান হয় পিপিপি সমান এ প্লাস এনসিইউ থেকে সি বাদ দিয়ে ডি দিয়ে ভাগ, এনসিইউ থেকে সি বাদ দিতে হবে, ডি দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে। এখন আমরা এখানে মান বসাবো। এর মানে কি আমরা জানি, এ মানে আমরা বিনিয়োগকৃত অর্থ কত আগে দেখতে হবে। এর অর্থ জানতে গেলে বিনিয়োগকৃত হচ্ছে 4 লাখ। তাহলে 4 লাখের কাছাকাছি কোন ফিগারটা কিউমুলেটিভ আছে? 4 লাখের কিউমুলেটিভ, এই যে এটা হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এটা 4 লাখের কাছাকাছি। এটা হচ্ছে 2,95,000, তারপরটা হচ্ছে 4,10,000। তাহলে এটা 4 লাখ অতিক্রম করে যাচ্ছে, তাহলে অতিক্রম করে এর আগেরটা হচ্ছে 2,95,000। এই 2,95,000 হচ্ছে 4 লাখের কাছাকাছি ফিগার, কারণ এর পরেরটা হচ্ছে 4,10,000, 4 লাখকে অতিক্রম করে যাবে। 4 লাখ সমান হতে পারবে না, অতিক্রমও করে যেতে পারবে না, 4 লাখের কাছাকাছি নিচে। তাহলে 4 লাখের নিচে কিউমুলেটিভ ক্যাশ ফ্লোতে আমরা পাচ্ছি 2,95,000 টাকাটা। এটা কোন বছরে? এটা আমরা যদি দিকে যাই, এটা দেখা যাচ্ছে যে তৃতীয় বছরে 3। তাহলে এর মান 3 বছরের। প্লাস এনসিইউ আমরা জানি বিনিয়োগ হচ্ছে 4 লক্ষ। সি কাছাকাছি ফিগারটাকে সি বলা হয় 2,95,000। ডি এটা সোজা সিএফএটি কলামে এসে তারপর বছর টাকাটাকে দিই, মানে আমরা যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো 3 যেটা পাইলাম, এটা সোজা সিএফএটি কলাম আসতে হবে। এটা এসে সোজা আসার পরে আমরা এটা পাচ্ছি, এর পরবর্তীটা হচ্ছে ডি। এই যে ব্র্যাকেটে ডিটা লিখে দিতে হবে, এটা ব্র্যাকেট এখানে সি লিখে দেবে, এটা ডি লিখে দেবে। তাহলে 4 লাখ থেকে 2,95,000 বাদ দিয়ে 1,15,000 দিয়ে ভাগ করলে এত আসছে 9.31, এটার সাথে 3 যোগ করলে 3.9। এই হচ্ছে এটার ফলাফল। তাহলে এই আমরা এখানে যেই নিয়মগুলো আলোচনা করছি, এটা একটা ভিন্ন নিয়ম আইআরআর, এগুলো নিয়ে আগামী ক্লাস আলোচনা হবে। 3টা অঙ্ক, ছোট ছোট অঙ্ক, বি পার্টের অঙ্ক আমি আলোচনা করলাম। আশা করি আপনারা উপকৃত হবে। এই অঙ্কগুলো দেখবেন এবং করার চেষ্টা করবেন। এই সংক্ষিপ্ত সময়ে আমি ছোট 3টা অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এই এতটুকুই থাকলো। আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি, আমার 4র্থ লেকচারটা। ধন্যবাদ সবাই।